ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আসুন একসাথে শেয়ার বাজার শিখি। আজকে আমরা শিখব আরএসআই ইন্ডিকেটর। এই আরএসআই ইন্ডিকেটর এমন একটি ইন্ডিকেটর যেটা ব্যবহার না করে ট্রেডিং করা মানে অন্ধকারে হেডলাইট না জ্বালিয়ে গাড়ি চালানো। আসলে এই আরএসআই ইন্ডিকেটর সব থেকে ভালো একটা ইন্ডিকেটর মোমেন্টাম ক্যাচ করার জন্য। আজকের ভিডিওতে আরএসআই নিয়ে এমন তথ্য আমরা জানার চেষ্টা করব যা ইতিপূর্বে আমরা জানিনি। তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন না, আর সম্পূর্ণ না বুঝলে আপনারা ঠিকমতো এটাকে ব্যবহারও করতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আরএসআই ইন্ডিকেটর আবিষ্কার করেন উইলস ওয়েল্ডার। 1978 সালে এই আরএসআই ইন্ডিকেটরটা আবিষ্কৃত হয়। উইলস ওয়েল্ডার 1935 সালে জন্ম এবং 2021 সালে ওনার মৃত্যু হয়। ইনি ছিলেন একজন আমেরিকান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এই আরএসআই ইন্ডিকেটরের সাথে সাথে ইনি আরও কিছু ইন্ডিকেটর আবিষ্কার করেন। তার ভিতরে রয়েছে এটিএক্স, এডিএক্স এবং প্যারাবোলিক সার। আজকে আমরা আরএসআই ইন্ডিকেটরটা শেখার চেষ্টা করব। আরএসআই ইন্ডিকেটরটা খুবই জনপ্রিয় একটা ইন্ডিকেটর। বেশিরভাগ সাকসেসফুল ট্রেডার এই আরএসআই ইন্ডিকেটরটি ব্যবহার করে থাকেন। এটি শেয়ার বাজার, কমোডিটি বাজার, ফিউচার বাজার, ফরেক্স বাজার, ক্রিপ্টো বাজার সব ক্ষেত্রেই সমানভাবে কার্যকরী। এমনকি সমস্ত টাইম ফ্রেমেই এটা খুব ভালোভাবে কাজ করে। তাই ইন্টারডে ট্রেডার হোক বা সুইং ট্রেডার হোক বা ইনভেস্টর হোক, এই আরএসআই ইন্ডিকেটরটা সমানভাবে ব্যবহৃত হয়। এর মূল বৈশিষ্ট্য হলো বাজার ওভারবট বা বাজার ওভারসোল্ড এটা ঠিকমতো বোঝা যায়। আরএসআই কি এবং আরএসআই কিভাবে কাজ করে এবং আরএসআই এর সাহায্যে কিভাবে কেনাবেচা করা যায় আজকে আমরা সম্পূর্ণ দেখব। তাই অনুরোধ করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আরএসআই কি? আরএসআই হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটি একটি মোমেন্টাম অসিলেটর। মোমেন্টাম অসিলেটর বলতে অসিলেটর হচ্ছে দোদুল্যমান, এটা দুলতে থাকে। এটা দেখতে এরকম হয়ে থাকে এবং এটা 0 থেকে 100 পর্যন্ত ঘোরাঘুরি করে। এটি কখনোই শূন্যের নিচে যাবে না এবং 100-র উপরে কখনোই যাবে না, এর ভিতরেই ঘোরাঘুরি করতে থাকবে। এটি আমরা কিভাবে ক্যালকুলেট করি? ক্যালকুলেট করি RSI 100 ইকুয়াল টু 100 ডিভাইডেড অন প্লাস RS। এবার RSটা কি? চলুন RSটা দেখি। RS হচ্ছে অ্যাভারেজ গেন এবং অ্যাভারেজ লস। এটাকে যদি আমরা ডিভাইডেড করি তাহলে আমরা RS পাচ্ছি। এবার এই অ্যাভারেজ গেন অ্যাভারেজ লস এটা কিসে ডিপেন্ড করবে তার আগে আমরা দেখে নেই এটা মোমেন্টাম ইন্ডিকেটর। মোমেন্টাম ইন্ডিকেটর অর্থাৎ কি মোমেন্টাম চলছে সেটা ইন্ডিকেট করে দেয়। মানে বিয়ারিশ মোমেন্টাম চলছে কি বুলিশ মোমেন্টাম চলছে, এগুলো সব আমরা বুঝতে পারি এই আরএসআই দিয়ে। আরএসআই সেটিং ডেজ অফ আরএসআই, এটি ডিফল্ট সেটিং থাকে 14 দিন। এই 14 দিন দেখে আপনারা মনে করবেন না যে সমস্ত এই দিন দিয়েই ক্যালকুলেট হয়। অ্যাকচুয়ালি এটা দিন দিয়ে ক্যালকুলেট হয় না, এটা ক্যালকুলেট হয় হচ্ছে আমাদের ক্যান্ডেল দিয়ে। প্রত্যেকটা ক্যান্ডেল দিয়েই এটা ক্যালকুলেট হয়। বেশিরভাগ ইন্ডিকেটর এই ক্যান্ডেলের দ্বারাই হয়, কারণ আমরা যখন 15 মিনিটের আমরা দেখব তখন 15 মিনিটের 14টা ক্যান্ডেলের কি মোমেন্টাম হয়েছে সেই মোমেন্টামটা আমরা ধরবো। যদি আমরা একদিনের ক্যান্ডেল দেখি তাহলে 14 দিন মানে এক একটা ক্যান্ডেল এক এক দিনের, অর্থাৎ 14 দিনে যে মোমেন্টাম হয়েছে সেই মোমেন্টামগুলো আমরা পাবো। এটাকে কাস্টমাইজ করা যায়। আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন? এটাকে 9, 10, 11, 12, 13, 14 পিরিয়ড দিয়ে আমরা এটাকে ইউজ করতে পারি। দ্য রিলেশনশিপ বিটুইন আরএসআই অ্যান্ড প্রাইস, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এর উপরে গেলে যেমন 70, এই 70-এর উপরে গেলেই এটা হয়ে যাচ্ছে ওভারবট এবং এটা 30-এর নিচে আসলে আমরা বলছি এটা ওভারসোল্ড হয়ে গেছে। অর্থাৎ এখানে বেশি কেনা হয়ে গেছে লোকের এবং এখানে বেশি বিক্রি হয়ে গেছে। তো আমরা আগে দেখব এটা আমরা কিভাবে এটাকে ব্যবহার করি। চলুন তার আগে আমরা এর ক্যালকুলেশনটা একটু বুঝে নিই। আসলে যেটাকে আমরা ব্যবহার করব সেটা কিভাবে তৈরি হচ্ছে সেটা জানা খুবই প্রয়োজন।
আমরা যদি জানতে পারি যে এটা কিভাবে তৈরি হয়েছে, তাহলে আমরা ঠিক ডিসিশনটা নিতে পারবো। চলুন দেখা যাক। সাধারণত 14 দিনের আরএসআই গণনা করা হয়। গড় লাভ এবং গড় ক্ষতির হিসাব, অর্থাৎ দেখুন একটা ক্যান্ডেলে যদি রেড ক্যান্ডেল হলো তাহলে এটা লস হয়েছে, এটা লস কত হলো, এবং পরেরটা ধরুন আমাদের বুলিশ ক্যান্ডেল হলো, তো এটা লাভ হয়েছে, তো এর লাভটা, তো এই রকম আমাদের 14 দিন 14টা ক্যান্ডেলের যে লাভ যে ক্ষতি সেটা ক্যালকুলেট করা হয়। ক্যালকুলেট করে এই যে অ্যাভারেজ করা হয় ওটাকে। ধরুন 14টা ক্যান্ডেল হয়েছে, এবার 14টা ক্যান্ডেলের ভিতরে 7টা ক্যান্ডেল হয়েছে বুলিশ এবং 7টা হয়েছে বিয়ারিশ। এইবার এটা ধরুন 1 2 3 4 5 6 7 এরকম ধরনের আমাদের লস হয়েছে। এটা একটা এক্সাম্পল হিসাব দিয়েছি। তাহলে কি হবে, এই কটা আমরা যোগ করব, 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7, ঠিক আছে? তো কত হচ্ছে, 3 3 6 4 10 আর 5 15 আর 6 21 আর 7 28। তো 28 ভাগ দেবো কত, আমরা 7 দিয়ে, তো 4 হচ্ছে। এবং দেখা গেল এর গড় লাভ হয়েছে 4, অ্যাভারেজ গেইন 4, তাহলে অ্যাভারেজ লস ধরুন 3 হয়েছে 3। তাহলে এইটা আমাদের হবে আরএস = হবে। ক্যালকুলেশনটা দেখতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের এটা দেখার দরকার নেই। আমরা ক্যালকুলেশনটা শুধু শিখছি, এটা আমরা ব্যবহার করব না, কারণ এটা একটা ইন্ডিকেটর। আমরা যখনই এই ইন্ডিকেটরটা লাগিয়ে নেব তখন অটোমেটিকলি এটা আমরা বুঝতে পারব। তো আমাদের ক্যালকুলেশন আমরা শিখছি, কিন্তু এটা ব্যবহার নেই। এর কিভাবে কি হলে কি হয় আমরা সেটা জানব। তো দেখুন, এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের আপনার দরকার নেই। আমরা ডাইরেক্ট আমরা চলে যাব ইন্ডিকেটরে। আমরা বুঝবো এটা কেমন হলে কি হয়, সেইটা হচ্ছে মেন ফ্যাক্ট। আমাদের এই ক্যালকুলেশন খুব একটা ফ্যাক্ট করবে না। তো দেখুন, এই যে হচ্ছে আরএসআই, এখানে দেখুন এই যে 100-100-র উপরে যাবে না, এটা 100, এটা 70, এটা 50, এটা 30, এটা 0, মানে 0-র নিচে আর যাবে না, 100-র উপরে আর যাবে না। এইটা হচ্ছে, তাহলে 100-র উপরে প্রাইস যাবে না এবং 0-র নিচে যাবে না। আর এইটা হচ্ছে আমাদের স্ট্রেংথ, রিলেটিভ স্ট্রেংথ। এই যে গড় যে হিসাব, ওই হিসাবটা এই গড় হিসাবটা হচ্ছে এই দাগটা। তো 70 থেকে 100 পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি ওভারবট, অর্থাৎ বেশি কেনা হয়ে গেছে, তাই প্রাইসটা উপরে চলে গেছে। আর 30-এর থেকে 0 যেটা এই পর্যন্ত আমরা বলি এটা ওভারসোল্ড, অর্থাৎ বেশি বিক্রি হয়ে গেছে। অনেকের ধারণা যে ওভারবট হয়ে গেছে মানে প্রাইসটা নিচে আসবে, অনেকের ধারণা ওভারসোল্ড হয়ে গেছে মানে প্রাইসটা উপরে যাবে, কিন্তু বিষয়টা তা নয়। কেন নয় আমরা ধীরে ধীরে সেটা বুঝবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝবেন আরএসআই কিভাবে কাজ করে। এটা জানা খুবই দরকার। দেখুন, বেসিক স্ট্রাকচারটা আমরা দেখে নিই। আরএসআইটা এরকম হয়, আমরা আগেও দেখেছি। এইটা হচ্ছে আরএসআই। এরপরে দেখুন, এই যে 50 থেকে 100 এটা হচ্ছে বুলিশ জোন, এবং 30 থেকে 0 যে জায়গাটা এটা হচ্ছে বিয়ারিশ জোন। 70-এর উপরে যখন পৌঁছে যাবে প্রাইস, তখন আমরা এটাকে ওভারবট ধরবো, যে ওভারবটে পৌঁছে গেছে প্রাইসটা। যখন 30-এর নিচে চলে আসবে তখন আমরা বলবো যে না, এটা ওভারসোল্ড হয়ে গেছে। 80-এর উপরে যদি চলে যায় প্রাইস, তাহলে আমরা বলবো এটা এক্সট্রিম ওভারবট, এবং যদি 20-র নিচে চলে আসে তাহলে বলবো আমরা এক্সট্রিম ওভারসোল্ড। এটা 0 থেকে 100-র মধ্যেই ঘোরাঘুরি করবে, 100-র উপরে কখনো যাবে না এবং 0-র নিচে কখনোই যেতে পারবে না। এই পর্যন্ত আমরা স্ট্রাকচারটা বুঝলাম। এবার আমরা বুঝবো ইন্টারডে এবং ডেইলি চার্টে আরএসআই বিটুইন 30 to 70, 30 এবং 70-এর ভিতরে, 30-এর নিচে এবং 70-এর উপরে গেলে কি হতে পারে। দেখুন, অনেকের ধারণা যে যখন 70-এর উপরে চলে গেছে তখন এই প্রাইসটা নিচে চলে আসবে, কিন্তু এই সময়টা বায়ারদের কন্ট্রোলে থাকে মার্কেট।
তো সেই সময় আমরা যতক্ষণ না কনফার্মেশন পাচ্ছি ততক্ষণ আমরা সেলিং করব না, কারণ বায়ারদের কন্ট্রোলে রয়েছে। এবার 70 থেকে 100 পর্যন্ত ও তো কন্টিনিউ করতে পারে, যতক্ষণও কন্টিনিউ করবে ততক্ষণের মুভমেন্টটা খুব বেশি থাকে, খুব হাই মুভমেন্টাম থাকে। ওই সময় আমরা সেল করলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু লসের সম্মুখীন হব। তাই 70-এর উপরে মার্কেট পৌঁছে গেছে, অর্থাৎ ওভারবোট জোনে পৌঁছাচ্ছে, ওভারবোট হয়ে গেছে, এরকম কনফার্মেশন আমরা পাই না। তাই এই জায়গাটায় আমাদের কখনোই সেল করা উচিত না, যদি কোনো কন্ডিশন তৈরি না হয়। কি কি কন্ডিশন আমরা সেল করতে পারি সেটা আমরা দেখব। এবার ঠিক এরকমই যখন এই 30-এর নিচে চলে যায় প্রাইস, তখন আমরা মনে করি যে ওভার সোল্ড হয়ে গেছে, এইবার প্রাইসটা উপরে যাবে, এটা একটা ধারণা থাকে মানুষের। কিন্তু যতক্ষণ না আমরা কনফার্মেশন পাচ্ছি ততক্ষণ আমরা ওটাকে বাই করব না, কারণ 30 থেকে নিচে যে জোনটা রয়েছে সেটা এক্সট্রিম ওভারশোল্ড জোন, অর্থাৎ সেলার প্রচুর এসে গেছে এবং সেলারের কন্ট্রোলে মার্কেটটা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যতক্ষণ কনফার্মেশন পাচ্ছি ততক্ষণ আমরা ওটাকে বাই করব না। তো আমরা কি কি ক্ষেত্রে এটাকে বাই করতে পারি এবং মোমেন্টাম ক্যাচ করতে পারি সেটা আমরা ধীরে ধীরে দেখব। দেখুন, তো যখন ইন্টারডেতে 50 to 100 থাকে তখন আমরা কি করতে পারি, এবং যখন 0 থেকে 50-এর নিচে থাকে তখন আমরা কি করব। আমরা এই যে জোনটা রয়েছে এই জোনে আমরা কখনোই সেলিং করব না, কারণ বায়ারের কন্ট্রোলে রয়েছে। আমরা কি করতে পারি এখানে দেখুন, যখন দেখা যায় এরকম গিয়ে নিচে এসছে, নিচে এসে আবার এটা উপরে চলে যাচ্ছে, তো আমরা এইখানটায় কিন্তু বাই করতে পারি। এবং যতক্ষণে 70-এর উপরে রয়েছে, এই মোমেন্টামটা যতক্ষণ রয়েছে ততক্ষণ আমরা মোমেন্টামকে ক্যাচ করতে পারি, এবং এটা খুব ভালো একটা পদ্ধতি আপনার বড় মুভমেন্ট ক্যাচ করার জন্য। আরেকটা জিনিস, আমরা এখানে বাই কেন করব, কারণ এটা হচ্ছে বুলিশ ট্রেন্ড রয়েছে, এই ট্রেন্ডটা বুলিশ রয়েছে, তাই আমরা এটা সেল করব না, আমরা বাইং অপরচুনিটি খুঁজব। এখানে যদি দেখা যায় 50-এর নিচে প্রাইস চলে গেছে বা 30-এর নিচে চলে আসছে, তখন আমরা কি করব, তখন আমরা কিন্তু এটাকে কখনোই সেল বাই করার কথা ভাববো না। এখানে আমরা দেখব যখনই প্রাইস উপরে গিয়ে এই দাগটা যখন উপরে গিয়ে আবার নিচে চলে আসছে, যখন এটাকে ক্রস করছে এরকম, তখন আমরা কিন্তু এখানে সেল করতে পারি। এবং যতক্ষণ এটা 30-এর নিচে রয়েছে ততক্ষণ ধরে আমরা এটাকে হোল্ড করতে পারি, কারণ এই সময় সেলারদের কন্ট্রোলে রয়েছে মার্কেট, অর্থাৎ প্রাইসটাকে আরো নিচে নিয়ে যেতে পারে। এবার দেখুন আরো কিছু দেখি। এবার দেখুন আরএসআই ডবল টপ এবং আরএসআই ডবল বটম। আরএসআই যখন দেখা যায় এইখানে একটা টপ বানিয়েছে, এখানে একটা টপ বানিয়েছে এবং এখানে গিয়ে আরেকটা টপ বানিয়েছে। এবার টপ বানিয়ে যখন এই নিচে চলে আসছে, এই নিচে আসছে, তখন আমরা কিন্তু এইখানটায় আমরা সেল করতে পারি। দেখুন আগে বলেছি যে আমরা এই জোনে আমরা সেল করব না, আমরা বাই করব। 70-এর থেকে উপরে গেলে পরে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো, আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো না। কিন্তু এখানে আমরা কেন সেল করছি, কারণ এই যে ডবল টপ তৈরি হয়েছে, এই ডবল টপের ক্ষেত্রে কিন্তু মার্কেট রিভার্স করে, এবং এইখানে যদি আমরা দেখি কোনো বিয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে, তখন আমরা কিন্তু এখানে সেল করতে পারি। এবার কথা হচ্ছে ক্যান্ডেলস্টিক আমরা বুঝবো কি করে, তার জন্য একটা ভিডিও বানানো হয়েছে ক্যান্ডেলস্টিক নিয়ে, 3খানা ভিডিও রয়েছে, একটা সিঙ্গেল প্যাটার্ন, একটা ডবল প্যাটার্ন, একটা 3টে বা তার বেশি ক্যান্ডেল নিয়ে যে প্যাটার্নগুলো, সেই প্যাটার্ন নিয়ে বিস্তারিত ভিডিও আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। তো যেটা বলছিলাম যে ওই যে ডবল টপ যদি হয় তাহলে কিন্তু আমরা ওই যে বললাম যে সেলিং করব না, সেটা কিন্তু আমরা ভুলে যাব। আমরা ডবল বটম টপ হলে কিন্তু আমরা সেলিং অপরচুনিটি অবশ্যই খুঁজব। আর হচ্ছে এইটা হচ্ছে ডবল বটম, অর্থাৎ দেখুন এখানে দুটো বটম তৈরি হয়েছে, ডবল বটম তৈরি হয়েছে, অর্থাৎ প্রাইসটা এখানে গেছিল, নিচে আবার উপরে যাচ্ছিল, এটা আবার দেখুন বটম তৈরি হয়েছে। এই ডবল বটম করে যদি উপরে যায়, যে উপরে যাচ্ছে, তখন আমরা এইখানে কিন্তু আমরা বাই করতে পারি।
এক্ষেত্রে আমরা কিন্তু ওই যে আমাদের যে আগের যে ধারণা ছিল যে 30-এর নিচে আসলে আমরা কখনোই বাই করব না, সেটা কিন্তু এখানে ভুলে যাব। কারণ এখানে ডবল বটম হয়েছে, মানে ট্রেন্ড রিভার্স করছে, এটা আমরা ধরে নেব এবং এখানে আমরা বাই করব। RSI ডাইভারজেন্স, এটা একটা খুব সুন্দর একটা পন্থা ট্রেড করার। RSI ডাইভারজেন্সে ডাইভারজেন্স কি দেখুন, প্রাইসটা নিচে যাচ্ছে, কিন্তু এখানে যদি আমরা দেখি RSIটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। কারণ এই দেখুন এরকম করে করে যাচ্ছে, তো এখান থেকে আমরা এখানে যদি ধরি তাহলে উপরের দিকে যাচ্ছে, কিন্তু আমরা যদি এখান থেকে এখানে ধরি তাহলে দেখুন ওই নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ এই দুজনের সাথে সাদৃশ্য নেই, অর্থাৎ বৈসাদৃশ্য তৈরি হয়েছে। যখন এরকম বৈসাদৃশ্য তৈরি হয় তখন কিন্তু আমরা একটা কনফার্মেশন পাই যে প্রাইসটা এখান থেকে রিভার্স করবে, একটা রিভার্সালের একটা ইন্ডিকেশন আমরা পাই। এবং এখানে যদি আমরা দেখি যে কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, তখন আমরা কিন্তু এখানে বাই করতে পারি। এবং এটা দেখুন, এটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স। RSIটা নিচের দিকে যাচ্ছে, RSIটা নিচের দিকে যাচ্ছে, অথচ প্রাইস উপরের দিকে যাচ্ছে। এখানে বৈসাদৃশ্য তৈরি হয়েছে, এর সাথে এর মিল নেই। তখনই আমরা বুঝে যাব যে এই যে যাচ্ছে, এই যাওয়াটার বেশিক্ষণ নেই, কারণ এখান থেকে ও রিভার্স করবে এবং প্রাইসটা নিচের দিকে যাবে। এবং এইখানে গিয়ে আমরা যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাই তাহলে আমরা এখানে সেল করব। এই দুটো ক্ষেত্রেই শুধুমাত্র আমরা ওই রুলসটা ফলো করব না যে রুলসে বলা হয়েছে 70-এর উপরে গেলে পরে আমরা সেল করব না, এবং 30-এর নিচে গেলে আমরা বাই করব না। এইটা আমরা দুই ক্ষেত্রে আমরা আনফলো করব। একটা হচ্ছে ডবল টপ ডবল বটম, আরেকটা হচ্ছে এই ডাইভারজেন্স। এই দুটো ক্ষেত্রে আমরা কিন্তু ওটাকে ফলো করব না, আর অন্যান্য সময় কিন্তু আমরা ওটা ফলো করব। দেখুন এইখানে আমরা একটা ডাইভারজেন্সের একটা প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছি। দেখুন এখানে প্রাইসটা RSIটা উপরের দিকে যাচ্ছে, কিন্তু প্রাইসটা নিচের দিকে যাচ্ছে। তো এইখানে আমরা কিন্তু বাই করতে পারি, এইখানে এসএল রেখে আমরা বাই করতে পারি। এবং দেখুন কত বড় একটা মুভমেন্ট দিয়েছে। আবার এইখানে দেখুন প্রাইসটা নিচের দিকে আসছে, এখান থেকে এখানে যদি আমরা ধরি তাহলে নিচে হচ্ছে, কিন্তু এইখানে দেখুন ডাইভারজেন্স তৈরি হয়েছে। তো এইখানে একটা বুলিশ তৈরি হয়েছে, এইখানে আমরা বাই করতে পারি, এইখানে এসএল রাখতে পারি এবং 1:3 পর্যন্ত আমরা ক্যাপচার করতে পারি। এখানেও আমরা এখানে আমরা এসএল, এখানে যদি আমরা এসএল ধরি, এখানে যদি আমরা বাই করি তাহলে আমরা 1:3 পাই। তো এইভাবে আমরা ট্রেড করতে পারবো। এবার আরেকটা জিনিস রয়েছে, এর টাইম ফ্রেম নিয়ে একটু সমস্যা রয়েছে। লোকে বলে যে আমি ইন্টারডে করব তো কত মিনিট দেখব, আমি সুইং করব কত দিনের দেখব, আমি লং টার্মে যাব কত দিনের দেখব। দেখুন যারা ইন্টারডে করবে তাদের টাইম ফ্রেম হওয়া উচিত 5 থেকে 10 মিনিট চার্ট। এই চার্টের ভিতর যদি এরকম ডাইভারজেন্স তৈরি হয় বা ডবল টপ ডবল বটম তৈরি হয় তাহলে আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন। আর যদি আপনি 2-3 দিনের জন্য যদি আপনি হোল্ডিংয়ে রাখেন, যে আমি 2-3 দিনের জন্য আমি স্টকটা হোল্ডিং রাখবো, তাহলে আপনি 15 মিনিট 30 মিনিট এবং 1 ঘন্টার চার্টও আপনি দেখতে পারেন। আর যদি দেখেন না একটু লংয়ে থাকবো, তাহলে আপনাকে অবশ্যই ডে চার্টে আপনাকে RSIটা প্লট করতে হবে। এবার দেখুন RSI টাইম ফ্রেম সেট আপ রয়েছে। সেট আপটা কি? 1 উইক চার্ট, মান্থলি চার্ট এবং ডে চার্ট, এই 3টে চার্ট মিলিয়ে আমরা RSIটাকে ব্যবহার করতে পারি। কিভাবে চলুন দেখি। প্রথম আমরা উইকলি চার্ট দেখব, তারপরে মান্থলি চার্ট দেখব, তারপরে ইন্টারডে চার্ট আমরা দেখব। তো এতে কি কি দেখব চলুন দেখি। উইকলি 50 রয়েছে এবং মান্থলিও 50 রয়েছে, তাহলে ইন্টারডে বা ডেলি চার্টে শর্ট টার্মে বুলিশ মুভমেন্ট হবে, অল্প সময়ের জন্য এটা বুলিশ মুভমেন্টাম থাকবে। এবার দ্বিতীয় দেখুন, উইকলিতে যদি 50-এর নিচে থাকে
মান্থলি তো 50-এর নিচে থাকে, তাহলে এই শর্ট টার্মে বিয়ারিশ মুভমেন্ট হবে, অর্থাৎ প্রাইসটা শর্ট টার্মে নিচের দিকে যাবে। এবার দেখুন উইকলি এবং মান্থলি 50-এর উপরে যদি থাকে তাহলে লং টার্মে বিয়ারিশ মোমেন্টাম থাকতে পারে, এবং উইকলি চার্টে এবং মান্থলি চার্টে যদি 50-এর নিচে থাকে তাহলে লং টার্মে বিয়ারিশ মুভমেন্ট হতে পারে, এবং 50 এবং 100-র মধ্যে যদি উইকলি চার্টে থাকে এবং মান্থলি চার্টে 70-এর উপরে থাকে তাহলে বুলিশ মোমেন্টাম হতে পারে। এবার যদি 50-এর মধ্যে থাকে, 50 থেকে 0-র মধ্যে থাকে উইকলি, এবং 30 মান্থলি নিচে থাকে, তাহলে কি হবে? বিয়ারিশ মোমেন্টাম হবে। এবং 70-এর উপরে যদি থাকে উইকলি এবং মান্থলি 70-এর উপরে থাকে তাহলে স্ট্রং বুলিশ মোমেন্টাম হতে পারে ডে চার্টে। এবং যদি 30-এর নিচে থাকে উইকলি এবং মান্থলি 30-এর নিচে থাকে তাহলে ডেতে স্ট্রং মুভমেন্ট বিয়ারিশ হতে পারে। কিন্তু কথা হচ্ছে আরএসআই যদি ডাইভারজেন্স হয়, ডাইভারজেন্স দেখালাম, যদি ডাইভারজেন্স হয় তাহলে এই যে টাইম ফ্রেমগুলো রয়েছে এই টাইম ফ্রেমগুলো কোনো ভ্যালিড নেই, এগুলো দেখার দরকার নেই। যদি ডাইভারজেন্স হয় আপনার 5 মিনিটেও যদি হয়, আপনি 5 মিনিটের চার্ট ব্যবহার করতে পারেন। যদি আপনার 15 মিনিট চার্ট দেখছেন 15 মিনিটে হয় তাহলে আর কিছু দেখার দরকার নেই, শুধু এটাই যথেষ্ট। যদি 1 ঘন্টায় হয়, আপনি 1 ঘন্টা চার্টে আপনি ট্রেড করছেন, তাহলে অন্য কিছু আর দেখার দরকার নেই, এটাই যথেষ্ট। সেরকম ডবল টপ এবং ডবল বটম, অর্থাৎ এই যে 3টে সেট আপ রয়েছে, এই 3টে সেট আপে এতগুলো টাইম ফ্রেম দেখার, মাল্টি টাইম ফ্রেম দেখার কোনো দরকার নেই, এই একাই যথেষ্ট, কারণ এটা খুবই স্ট্রং সিগন্যাল। তাই আমরা এই 3 ক্ষেত্রে আমরা এই যে টাইম ফ্রেমগুলো দেখলাম এটা আর দেখব না। আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদের, আপনারাও বুঝেছেন। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, এবং আমি কোথায় ভুল বলছি বা কোথায় আপনারা বুঝতে পারছেন না, যদি এরকম কিছু মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।